শুনতে পাচ্ছেন? নিজের নিঃশ্বাসের শব্দটা একবার ভালো করে শুনুন। কত জোরে জোরে হাহাকার করছে আপনার ফুসফুস। ওই ফিসফিসানিটা, ওটা কিন্তু আমার গলা নয়। আপনার ঘরে আপনার অজান্তেই আর কেউ নিঃশ্বাস ফেলছে, ঠিক আপনার বালিশের নিচে, অথবা হয়তো খাটের তলা থেকে কোনো একটা ভেজা হাত আপনার পায়ের দিকে এগিয়ে আসছে। একবার ভাবুন তো, এই ভিডিওটা বন্ধ করার পরেও যদি ওই নিঃশ্বাসের শব্দটা বন্ধ না হয়, যদি সেই অদৃশ্য শক্তিটা আপনার অস্তিত্বটুকু মুছে দিতে চায়। ভয়ের আসল মানে কি জানেন? যখন আপনার নিজের ছায়ায় আপনার জন্য ফাঁদ পাতে। মিস্টেরিয়ার আজকের নিবেদন, অদৃশ্য আতঙ্ক। হেডফোনটা আরো জোরে চেপে ধরুন, গল্পটা শুরু হলো। রাত তখন প্রায় 1:30। কলকাতার উপকণ্ঠে লেকের ধারের এই রাস্তাটা আক্ষরিক অর্থেই একটা মৃত্যুপুরী। ল্যাম্পপোস্টের আলোগুলো টিমটিম করছে। ঠিক তখনই সেই নিস্তব্ধতা ফালাফালা করে দিল একটা দৌড়ানোর শব্দ। অ্যানি ছুটছে, ও সারা শরীর ঘামে ভিজে জবজবে। ও জানে থামলেই মৃত্যু। না না, এটা হতে পারে না। আমাকে বেরোতেই হবে, আমাকে দূরে যেতে হবে। হঠাৎ অ্যানির মনে হলো চারপাশের বাতাসটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অন্ধকারের বুক চিরে একটা অদৃশ্য অশুভ উপস্থিতি সে তীব্রভাবে অনুভব করতে পারল। কে কে ওখানে? সামনে এসো, আমি ভয় পাই না, সামনে এসো। অ্যানি যখন নিজের আতঙ্কে আচ্ছন্ন হয়ে পিছিয়ে যাচ্ছে, ঠিক তখনই পাড়ার নিস্তব্ধতা ভেঙে একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। পাশের বাড়ির চ্যাটার্জি দম্পতি বোধহয় কোনো অনুষ্ঠান সেরে ফিরছিলেন। নিজের হাতে ধরা বাজারের থলিটা নামিয়ে রাখতে রাখতে মাঝবয়সী চ্যাটার্জি গিন্নি হঠাৎই খেয়াল করলেন রাস্তার মাঝখানে অ্যানির এই অস্বাভাবিক আচরণ। তিনি অবাক হয়ে এগিয়ে এলেন ফুটপাথের ধারে। আরে অ্যানি, এত রাতে এইরকম জামা কাপড় পরে রাস্তায় কেন? কি খুঁজছিস অন্ধকারে? শরীর ঠিক আছে তো? প্রতিবেশী মহিলার প্রশ্নগুলো যেন অ্যানির কানেই পৌঁছাল না। ওর দুচোখ তখন পাথরের মতো স্থির। সে যেন এই পৃথিবীর রক্ত মাংসের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। অ্যানির চোখের মণি দুটো স্থির হয়ে আছে রাস্তার এক অন্ধকার কোণে, যেন সে এমন কিছু দেখছে যা সাধারণ মানুষের নজরে ধরা পড়ছে না। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনারা ভেতরে যান, এখানে আপনাদের কোনো কাজ নেই। ও আপনাদের খুঁজছে না। তোর মুখটা তো কাগজের মতো ফ্যাকাশে লাগছে। কোনো সাহায্য লাগবে? কোনো বিপদ না, হয়েছে? বললাম তো আমি ঠিক আছি। যান এখান থেকে, ভেতরে যান। কোনো উপায় না দেখে আর ঠিক কি ঘটছে তা বুঝতে না পেরে অবশেষে মিসেস চ্যাটার্জি ধীরে ধীরে সেখান থেকে সরে গেলেন। তার পায়ের শব্দটা অন্ধকার রাস্তার নির্জন পরিবেশে মিলিয়ে যেতেই চারপাশটা আবার অদ্ভুত এক নিস্তব্ধতায় ঢেকে গেল। রাতের নিস্তব্ধতা খান খান করে দিয়ে সজোরে খুলে গেল অ্যানির বাড়ির সামনের দরজাটা।
বাইরের ওই অস্বাভাবিক চিৎকার আর হট্টগোলে অ্যানির বাবা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন বারান্দায়। তার চোখে মুখে তখন ঘোর দুশ্চিন্তার ছাপ। রাস্তার ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় তিনি দেখলেন তার মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একদৃষ্টে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। অ্যানির বাবা, অ্যানি, কি হয়েছে মা? মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে কি করছিস? অ্যানি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, এক পা দু পা করে। তার জুতোর প্রতিটা শব্দ যেন অদ্ভুত ভয়ানক এক প্রতিধ্বনির মতো শোনাচ্ছে। তার দু চোখ বেয়ে নেমে আসছে অঝোর জল, আর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে স্পষ্ট হয়ে উঠেছে তীব্র যন্ত্রণার ছাপ। সে বলে উঠল, বাবা, তুমি বুঝতে পারছো না, ও আসছে, ও খুব কাছে চলে এসেছে বাবা। অ্যানি হঠাৎ একবার ঘাড় ঘুরিয়ে তাকালো। অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত অবয়ব ওর দিকেই ধীরে ধীরে হেঁটে আসছে। আর এক মুহূর্ত নষ্ট করল না অ্যানি। হঠাৎই পাগলের মতো লনটা পেরিয়ে দৌড়াতে শুরু করল সে। সামনেই ওর বাবা হাঁ করে দাঁড়িয়ে আছেন। অ্যানি কোনো উত্তর দিল না। বারান্দায় এক লাফে উঠে বাবার দিকে তাকিয়ে এক অদ্ভুত ভয়ার্ত হাসি ছুড়ে দিয়ে সোজা ঘরের ভেতর ঢুকে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই ধড়াম করে আবার খুলে গেল সদর দরজাটা। হাতে গাড়ির চাবি, কাঁধে পার্স। অ্যানি যেন ঝড়ের গতিতে বেরিয়ে এলো বাইরে। বাবা আবার ঘর থেকে বেরিয়ে আসার আগেই অ্যানি এক ছুটে গিয়ে নিজের গাড়িতে উঠে পড়ল। পরের মুহূর্তেই স্টার্ট নিল গাড়িটা। গাড়ি স্টার্ট নেওয়ার কর্কশ শব্দে যেন রাতের নিস্তব্ধতা কেঁপে উঠল। সামনে পিচ ঢালা অন্ধকার রাস্তা, হেডলাইটের ক্ষীণ আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির ভেতরটা যেন একটা চলন্ত কফিন। অ্যানি স্টিয়ারিংটা এমনভাবে চেপে ধরে আছে যেন ওর আঙুলগুলো স্টিয়ারিংয়ের সাথেই মিশে গেছে। সে আর কিছুই ভাবছে না, কিছুই তোয়াক্কা করছে না। ড্যাশবোর্ডের মৃদু নিয়ন আলোয় ওর ভেজা চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। হঠাৎ পাশের সিটে রাখা ব্যাগটার ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো। ওর ফোনটা বাজছে। অন্ধকার গাড়ির ভেতর সেই রিংটোনটা যেন অশুভ কোনো ডাকে ভেসে আসা শব্দ। অ্যানি একবারও ভ্রুক্ষেপ করল না। ওর স্থির দৃষ্টি শুধু সামনে ছড়িয়ে থাকা ওই জমাট অন্ধকারের দিকেই। গাড়িটা এসে থামল নাভি মুম্বাইয়ের দিকে, এক বিশাল পরিত্যক্ত জলাশয়ের ধারে। জায়গাটা শহরের কোলাহল থেকে অনেক দূরে। চারপাশে শুধু নীরবতা আর কুয়াশা। জলের একেবারে কাছে ভিজে কাদার উপর একা বসে আছে অ্যানি। ওর মুখটা গাড়ির দিকেই ফেরানো। গাড়ির হেডলাইটের তীব্র সাদা আলো কুয়াশা চিরে সামনে মাটির ওপর গিয়ে পড়েছে। সেই আলো আধারের মধ্যে পুরো দৃশ্যটা যেন একটা ভৌতিক পেইন্টিংয়ের মতো স্থির হয়ে আছে। পার্সটার ভেতর থেকে আবারও সেই রিংটোনটা বেজে উঠল। অ্যানি একদৃষ্টে তাকিয়ে আছে সামনের দিকে। ওর চোখে মুখে চরম আতঙ্ক, আর তার সাথে মিশে আছে এক অদ্ভুত আত্মসমর্পণ। ও বুঝতে পেরেছে এই দৌড়ানোর কোনো শেষ নেই। পরের কয়েকটা মুহূর্ত যেন সময়ের ভেতর থমকে গেল। ফোনের ওপাশে ভেসে এলো ওর বাবার উদ্বিগ্ন কণ্ঠস্বর। অ্যানি জানে এটাই হয়তো ওর জীবনের শেষ কথা। অন্ধকারের ভেতর থেকে ওটা ধীরে ধীরে এগিয়ে আসছে, আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা। বাবা, I really love you. আমি জানি বাবা,
আমি মাঝে মাঝে তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করি, তাই না? শুধু জেনে রেখো, আমি তোমাদের খুব ভালোবাসি। জাস্ট আই রিয়েলি লাভ ইউ। সকালে আলো ফুটল। সকালের মিঠে রোদে ধীরে ধীরে ভেসে উঠল জলাশয়ের ধারের নির্জন জায়গাটা। কিন্তু এই আলো কোনো আশা নিয়ে আসেনি। অ্যানি পড়ে আছে কাদামাটির ওপর। ওর শরীরটা ফ্যাকাশে, একদম নিথর। ওর বাঁ পাটা বিভৎসভাবে মোচড়ানো, মাংস ফুঁড়ে বেরিয়ে এসেছে হাড়। একটা নারকীয় দৃশ্য। সকালের রোদে কাদার ওপর স্পষ্ট হয়ে উঠেছে 3 জোড়া পায়ের ছাপ। এক জোড়া অ্যানির, আর একটু দূরে বাঁ দিকে আরেকটা তৃতীয় জোড়া পায়ের ছাপ, যেটা অ্যানির দেহ পর্যন্ত এসে আবার ধীরে ধীরে ফিরে গেছে বনের অন্ধকারের দিকে। অ্যানির মৃত্যুর 1 সপ্তাহ পর শহরের ভিড়ভাট্টা, মানুষের স্বাভাবিক জীবন সবকিছু যেন আগের মতোই চলছে। কিন্তু রিকের কাছে পৃথিবীটা আর আগের মতো নেই। রিক অ্যানির সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, একে অপরের সব গোপন কথা জানা। অ্যানি শুধু বন্ধু ছিল না, ও ছিল রিকের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এখন অ্যানি নেই। আর অদ্ভুতভাবে গত কয়েকদিন ধরে রিকের মনে হচ্ছে অ্যানির সেই মৃত্যুঞ্জয়ী আতঙ্কটা যেন ধীরে ধীরে ওর চারপাশে ঘনিয়ে আসছে। রাতে ঘুম ভাঙছে বারবার। মনে হচ্ছে কেউ যেন ওকে অনুসরণ করছে। কেউ যাকে দেখা যায় না, কিন্তু যার উপস্থিতি অস্বীকারও করা যায় না। আর এই কারণেই আজ অনেক সাহস জোগাড় করে রিক আবার ফিরে এসেছে সেই জায়গাটায়, যেখান থেকে শুরু হয়েছিল সবকিছু। কিন্তু তার আগে চলুন সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাই। অ্যানির মৃত্যুর কয়েকদিন আগে একটা রাত, একটা অদ্ভুত ঘটনা। আর সেই ঘটনার সাক্ষী ছিল 2 জন মানুষ, অ্যানি আর রিক। সম্ভবত সেখান থেকেই শুরু হয়েছিল এই অদৃশ্য আতঙ্কের গল্প। অ্যানি, তুই কি থেকে পালাচ্ছিলি? আর আর আমাকে কি দিয়ে গেলি তুই? কিন্তু অ্যানি কোনো উত্তর দেয় না, শুধু নীরবতা। তবে আজ রিক একটা জিনিস খুঁজে পেয়েছে, অ্যানির পুরনো একটা ডায়েরি। পাতাগুলো কাঁপতে কাঁপতে উল্টে দেখতে দেখতে রিকের শরীর ঠান্ডা হয়ে আসে। কারণ প্রায় প্রতিটা পাতায় একই বাক্য বারবার লেখা, ইট পাসড টু মি, আই হ্যাভ টু পাস ইট। 1 বার নয়, 10 বার নয়, 100 বার। যেন আতঙ্কে পাগল হয়ে গিয়ে অ্যানি বারবার লিখেছে কথাটা। আর তারপর ডায়েরির একটা পাতায় অ্যানির কাঁপা হাতে লেখা স্বীকারোক্তি। ওরা থামে না, কখনো থামে না। বাঁচার একটাই রাস্তা, অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া। তাহলেই ওই অভিশাপটা তার কাছে চলে যাবে। তারপর ওটা তাকে তাড়া করবে, আমাকে নয়। রেক, দরজাটা খোল, আমি তো তোর অ্যানি। রিক বাঁচার আদিম প্রবৃত্তিতে অন্ধ হয়ে অভিশাপটা ঠেলে দিল রিয়া নামের এক নিরপরাধ মেয়ের শরীরে। ও ভেবেছিল এবার সে মুক্ত, বেঁচে গেল। কিন্তু নিয়তির খেলা সবসময় বেশি নিষ্ঠুর, বেশি হিসেবি। রিকের গাড়ির ভাঙা রেডিওটা হঠাৎ করেই নিজে নিজে চালু হয়ে গেল। স্ট্যাটিকের ফাঁকে ফাঁকে একটা কণ্ঠ ভেসে উঠল, একজন নিউজ অ্যাঙ্কার, যে বলছে, বাইপাসের ধারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রিয়া নামের ওই তরুণীর। রিক রক্তাক্ত ভাঙা শরীর নিয়ে গাড়ির ধ্বংসস্তূপ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। ডায়েরির শেষ নিয়মটা মাথার ভেতর হাতুড়ির মতো পাচ্ছে। যদি তোমার শিকার মারা যায়, তবে ওটা আবার তোমার কাছেই ফিরে আসবে। কুয়াশার পেট চিরে একটা অবয়ব ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। প্রতিটা পা ফেলার সাথে কাকর খসার শব্দ, আর সেই ভেজা টেনে আনা হাঁটা। এবার আর সেটা অ্যানি নয়, সেটা রিয়া। রিয়া হাত বাড়ালো রিকের দিকে।
ওর আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, ফ্যাকাশে, আর ছোঁয়াটা বরফের মতো ঠান্ডা নয়, মৃতদেহের থেকেও ঠান্ডা, যেন জীবনের সব উষ্ণতাকেও শুষে নিয়েছে। অভিশাপ কখনো কাউকে ছেড়ে যায় না, শুধু শরীর বদলায়। আজকের মতো গল্প এখানেই শেষ, কিন্তু আপনার কি সত্যিই মনে হয় ভিডিওটা বন্ধ করে দিলেই আপনি বেঁচে যাবেন? আজ রাতে যখন ঘুমোবেন, যদি খাটের তলা থেকে বা আলমারির ভেতর থেকে কোনো ফিসফিসানি শুনতে পান, ভুলেও উকি দিয়ে দেখতে যাবেন না। চোখ শক্ত করে বন্ধ করে রাখুন, কারণ সে এখন আপনার ঘরেই আছে। অন্ধকারের এই জগৎকে ভালোবাসলে মিস্টিরিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে জানান এরপর কার পালা, আপনার নাকি আপনার পাশের ওই মানুষটার। আজ রাতে সাবধানে থাকবেন। শুভরাত্রি। যদি শান্তিতে ঘুমোতে পারেন।